এক অবসর মুহূর্তে শাহজাদা ফিরোজ শাহর কাছে এসে তিনি সালাম দিয়ে দাঁড়ালেন এবং ইতস্তত করতে লাগলেন। শাহজাদা ফিরোজ শাহ তাকে দেখে স্নোকণ্ঠে সালাম নিয়ে মুসাফাহ করলেন এবং সমাদরে তাকে সামনে এনে বসালেন। এরপর শাহজাদা হাসি মুখে বললেন, কি ব্যাপার, হঠাৎ গোয়েন্দা সাহেব আমার কাছে? কোনো খবর বার্তা নিয়ে নাকি? শমশের আলী পূর্ববৎ ইতস্তত করে বললেন, না জনাব, সেসব কিছু নয়। জনাবের কাছে আমি একটা মস্ত বড় দায় ঠেকে এসেছি। শাহজাদা ফের হাসি মুখে বললেন, দায়? কি সে দায় বলুন? আমার সাধ্যমতো হলে অবশ্যই আমি যথাসাধ্য করব। জনাব, আপনি আমাদের সম্পদ, আমাদের গৌরব। আপনার দায় আমাদেরও দায়। সে দায়টা কি আগে বলুন। জনাব, আপনার এই আন্তরিকতায় আমি ধন্য, কিন্তু আমার কথাটা এমনই একটা কথা যে আপনাকে তা বলা আদৌ আমার শোভন হবে কিনা সে কথাই ভাবছি। যদি অভয় দেন তবেই আমি বলতে পারি। শাহজাদা ফিরোজ হো হো করে হেসে উঠে বললেন, ওহো, আপনাকে বাইরে থেকে যত সাহসী ভাবি আমরা, তা তো আপনি নন। ক্ষেত্রবিশেষে আপনি তো দেখছি শিশুর চেয়েও কমজোর। আচ্ছা আচ্ছা, সে অভয় আপনাকে দিলাম। নিতান্তই শ্রুতিকটু হলে আমাদের নীরবে বিদায় করব, কটু কথা বলবো না। শাহজাদা একইভাবে হাসতে লাগলেন। শমশের আলী নত মস্তকে বললেন, জনাব, আমি আমাদের আলাজাদ আর শাহজাদি আরজুমান বানু বেগমের কথাটা নিয়ে এসেছিলাম। শাহজাদা চমকে উঠে বললেন, কেন, কি হয়েছে তাদের? না, কিছু হয়নি। তবে তবে ওদের মধ্যে মানে ওরা দুজন দুজনকে? শাহজাদা সহাস্যে বললেন, ভালোবাসে? জনাব, সে তো আমি জানি, এ নিয়ে এত ঘাবড়াবার কি আছে? সে কি জনাব, আপনিও তা? আমার মনে হয় আপনারও আগে আমি তা জানি। জানি মানে প্রথমে আমি টের পাই, আর তা টের পেয়েই তো এদের দুজনকে আমি এক জায়গায় করে দিয়েছি। অপার বিষয়ে শমশের আলী বললেন, জনাব, খামাখায়েরা দূরে দূরে থেকে হা হুতাশ করবে তার দরকারটা কি? বরং তাতে তারা কিছুটা কেলেঙ্কারিও করে ফেলতে পারে ভেবেই তাদেরকে একত্র করে দিলাম। মহব্বতটা দানা বাঁধুক দিনে দিনে। শমশের আলী ভেবে পেলেন না শাহজাদা তার সাথে হেয়ালি করছেন না সত্যি সত্যি অন্তরের কথা বলছেন। আবার খানিক ইতস্তত করে শমশের আলী বললেন, তাতে ফলটা কি দাঁড়াবে আলিজা? মহাব্বতটা যদি সত্যি সত্যি পোক্ত করে তুলতে পারে তারা, তাদের শাদী হবে, আর তা না পারলে উভয়ে নিজ নিজ রাস্তা মাপবে। জনাব কি সত্যি অন্তরের কথা বলছেন? আপনাকে সামনে বসিয়ে মস্করা করব আমি, এটা ভাবলেন কি করে? তাহলে এদের সেই মহাব্বতটা পোক্ত হয়ে গেছে, এদের এখন শাদী হওয়া প্রয়োজন, এই তো? জি জনাব, এই আরজটা নিয়েই। আরজ কিছু করতে হবে না কাউকে। শুরুটা যখন আমিই করে দিয়েছি, এর সারাটাও ভাবব আমি। জনাব, দরাজ দিল, কিন্তু আমি যে এসব কথা বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস করার কথাও নয়। তবে আপনি আমাদের কবি সাহেবের পরম দোস্ত বলে এ নিয়ে এত খোলাখুলি আলাপ করছি আপনার সাথে। অন্যের সাথে হলে এতটা করতাম না। জনাব, আসল কথা কি জানেন? আমার এই বহিন আরজু বানুটা বড়ই অভাগী। রূপগুণ নিয়ে এসেছে সম্রাটের ঘরে, কিন্তু সম্বল বলতে তার ওই দাদু সাহেবের স্নেহটুকুই। এর বাইরে সম্পদ বলুন, সহায় বলুন, কিছুই তার নেই। মনটা কুসুমের মতো, রুচিটা সুষমাময়। আমার সাথে তার শাদীর একটা কথা কেউ কেউ ভাবলেও ছোটকাল থেকে তাকে আমি কোলে পিঠে করে মানুষ করার জন্যে আপন বহিনের আসন থেকে আমি কিছুতেই দূরে সরাতে পারিনি। শাহজাদা, অথচ দাদু অভাবে কি হবে সে তো চিন্তাই করতে পারি না। দাদুটাই যে আমার এ অনন্ত গুণে গুণবতী বহিনটাকে কোনো বিত্তরভী চাটুকারের হাতে তুলে দেবেন তার ঠিক কি? আরজুবানুর পছন্দের খবর আমার অজানা কিছুই নেই, তাই তার উপযুক্ত জুটি এ যাবৎ আমি তালাশ করে পাইনি। ওই নির্লোভ আর গুণী কবি সাহেবকে কাব্যসভায় যেদিন আমি পয়লা দেখি, সেদিনই আমার খেয়াল হয়েছে সেই জুটিটা বুঝি আল্লাহর রহমে পেয়ে গেলাম। এরপর যখন দেখলাম বহিন আমার মনে প্রাণে তার প্রতিই আকৃষ্ট, তখন আর চিন্তাভাবনার বালাই কিছু না রেখে এ পর্যন্ত তাদের আমি নিয়ে এসেছি।
সীমাহীন উৎফুল্ল হয়ে শমশের আলী বললেন, ওহ, আল্লাহর কি রহম, আল্লাহর কি শান! ওই অভাগা আলাজাদের এত বড় এক সহায় পরম করুণাময় আল্লাহ তাআলা যে রেখে দিয়েছেন তলে তলে, তা কেউ ভাবতে পারে? এ রহমের শুকরিয়া আদায়ের আমি জবান খুঁজে পাচ্ছি না। শমশের আলী উদ্বেলিত হয়ে উঠলেন, কিন্তু শাহজাদা ফিরোজ ক্রমে গম্ভীর হয়ে গেলেন। ক্ষণিক নীরব থেকে তিনি চিন্তিত কণ্ঠে বললেন, এতটা উৎফুল্ল হওয়ার এখনও সময় আসেনি গোয়েন্দা সাহেব। যতটা শক্তিশালী সহায় আমাকে ভাবছেন, ততটা শক্তিশালী আসলে আমি নই। এ গোটা শাহী প্রাসাদে, এই জেহাদে আমি একক এক সৈনিক। বাদবাকি এই লড়াইয়ে তামামই আমার দুশ্মন। সুতরাং ঝোঁকের মাথায় যে দায়িত্ব একা আমি ঘাড়ে তুলে নিয়েছি, এটাকে যে কিভাবে বয়ে নিয়ে গিয়ে মঞ্জিল তক পৌঁছাবো, সে ভাবনায় আমি নিজেও কম পেরেশান নই এখন। জনাব, একমাত্র ভরসা আমার দাদু সাহেব। তিনিও যদি বেঁকে বসেন, এ বিশাল সমুদ্রে কিস্তি তীরে নিতে কতই যে টালমাটাল হতে হবে আমাকে, আল্লাহ মালুম। মহানুভব, তবে না উম্মিদ হবেন না। রহমানুর রহিম সহায় থাকলে আপনাকে আমি কথা দিচ্ছি, যেভাবে হোক এ কিস্তি তীরে আমি ভেড়াবই। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্যে। শমশের আলীর মনে হল তিনি আর ইহ দুনিয়াতেই নেই। বেহেস্তের এক প্রকোষ্ঠে, বেহেস্তি সুবাসময় পরিবেশে কোনো এক আসমানি পুরুষের সান্নিধ্যে বসে রয়েছেন তিনি। এ আনন্দ তিনি কিভাবে প্রকাশ করবেন স্থির করতে পারলেন না। কিঞ্চিত চিন্তা করে শাহজাদা ফের বললেন, আপনি না এলেও অল্প দিনের মধ্যেই আমি এ প্রসঙ্গ নিয়ে দাদুর সাথে বসতাম। আপনি এসে বরং আমাকে উৎসাহিত করলেন। দেখি আজকালের মধ্যে আমি এ নিয়ে দাদুর সাথে কথা বলি। সফল হলে তো বালাই নেই, না হলে আপনাকে নিয়ে আরও অনেকবারই বসতে হবে আমাকে। প্রাণ খুলে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অশেষ মোবারকবাদ জানিয়ে শাহজাদার নিকট থেকে সেদিনের মতো বিদায় নিলেন শমশের আলী। পরের দিনই শাহজাদা ফিরোজ শাহ তার দাদু সাহেব সুলতান আলাউদ্দিন হোসেন শাহর নিকটে গমন করলেন। কিন্তু গিয়েই তিনি চমকে উঠলেন। শাহনশাহর মাথায় তখন আগুন জ্বলছে দাউ দাউ করে। জরুরি ভিত্তিতে দরবারে আহ্বান করে তিনি তখন বাঘের মতো ফুঁসছেন। পক্ষান্তরে শমশের আলী জ্বালিয়েছেন এই আগুন। তার পরিবেশিত খবরই শাহনশাহকে ক্ষিপ্ত করে তুলেছে। শাহজাদা ফিরোজ শাহর সাথে কথা বলে ঘরে ফিরতেই শমশের আলীর রাত হল। ঘরে ফিরেই তিনি দেখলেন উৎকল থেকে আগত তার কয়েকজন গোয়েন্দা গভীর উৎকণ্ঠা নিয়ে তার অপেক্ষা করে বসে আছে। তাদের মুখে উৎকলের খবর শুনে তিনি চমকে উঠলেন। খবর খুবই গরম। উৎকলরাজ প্রতাপরুদ্র বাঙ্গালার ফৌজের সাথে তার প্রেরিত বাহিনীর লড়াই এযাবৎ অধৈর্যভাবে পর্যবেক্ষণ করছিলেন। দীর্ঘদিনের লড়াইয়ে কোনো পক্ষের জয় পরাজয় নিশ্চিত না হয় এবং বাংলার শক্তি তার প্রেরিত ওই একটা বাহিনীকে অদ্যতক সফলভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায় তার এই প্রতীতিই হল যে বিরামহীনভাবে বিভিন্ন মুলুকে রণলিপ্ত থাকার ফলে বাঙ্গালা মুলুকের সামরিক শক্তি হীনবল হয়ে পড়েছে। প্রতিরোধ করার এর চেয়ে আর খুব বেশি শক্তি তার নেই। বিভিন্ন দিকে লড়াই করে যে বিজয়গুলো বাঙ্গালা মুলুক অর্জন করেছে, অনেক রক্তের বিনিময়ে তা তাকে করতে হয়েছে। বাঙ্গালার দেহে অধিক রক্ত আর নেই। প্রতাপরুদ্রের গোয়েন্দা বাহিনী বাংলার শক্তি সম্বন্ধে যে ধারণা প্রতাপরুদ্রকে দিয়েছে তা এমন কোনো উদ্বেগজনক নয়। শ্রীচৈতন্যের হুঁশিয়ারের যৌক্তিকতা কিছু থাকলেও তিনি ভাবলেন ত্রিপুরা আর আরাকানের ময়দানেই সে ভীতির কবর হয়ে গেছে। সামর্থ্য বেশি থাকলে তামাম লড়াই সমাপ্ত হওয়ার পরও বাঙ্গালায় সুলতান নীরব হয়ে ভাবে ঘরে বসে থাকতেন না। উৎকলের বিরুদ্ধে ধেয়ে আসতেন মারমার রবে। এই প্রতীতির বশেই অধৈর্য প্রতাপরুদ্র গর্জে উঠলেন বিক্রমে। প্রাসাদরক্ষী সেপাই কয়জন রেখে উৎকলের তামাম শক্তি নিয়ে তিনি নিজে এসে ঝাঁপিয়ে পড়লেন বাঙ্গালা মুলুকের সীমান্তে এবং বাঙ্গালার রণক্লান্ত সীমান্ত বাহিনীকে ছিন্ন ভিন্ন করে তিনি দুর্বার বেগে ঢুকে পড়লেন বাঙ্গালা মুলুকের জমিনে। এক্ষণে খবর প্রতাপরুদ্র অপ্রতিহত গতিতে বাঙ্গালা মুলুকের দক্ষিণ পশ্চিম সীমান্তের ক্ষুদ্র বৃহৎ এলাকাগুলো একের পর এক দখল করে চলেছেন। রাতে ওই খবর শুনে শমশের আলী উজিরে আলার শরণাপন্ন হলেন। এ কারণে আরও রাত বেশি হয় পরের দিন প্রত্যুষে উজিরে আলা খান রুকুন খান সরহাটি সাহেব সহকারে শমশের আলী এসে এই বার্তা শাহানশাহকে দিলেন।
কিছু পরে গড় মন্দারণের পর্যদস্ত মহাফিজও ছুটে এলেন রাজধানীতে। শমশের আলী পেশ করলেন উৎকল রাজের রণ সংক্রান্ত সার্বিক খবর। মহাফিজ সাহেব পেশ করলেন তার স্থানীয় বিপর্যয়ের বিবরণ। সুলতানের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি উজিরে আলাকে বললেন, দরবার ডাকুন জলদি। আকস্মিকভাবে অসময়ে দরবার বসে গেল। দরবারে এসে শাহনশাহ উৎকলরাজ প্রতাপরুদ্রের ওই ঔদ্ধত্যের কাহিনী সবিস্তারে বর্ণনা করে সভাসদদের শোনালেন এবং আক্রোশে কাঁপতে কাঁপতে সালারদের উদ্দেশ্য করে বললেন, এ বেইমানের দাঁত ভাঙা জবাব দিতে চাই আমি, আপনারা তৈয়ার হয়ে নিন। ঘটনা শুনে সেনাপতিরা গরম হয়ে উঠলেন। উৎকল রাজের এই একটানা দুশ্মনের যে কোনো মূল্যে একটা স্থায়ী পরিসমাপ্তি ঘটানোর প্রয়োজন তারা বিশেষভাবে অনুভব করলেন। শাহনশাহর নির্দেশের জবাবে তারা সমস্বরে বললেন, আমরা তৈয়ার জাহাপনা। ওই দুর্বৃত্তের বিরুদ্ধে কাকে বা কজনকে আমাদের যেতে হবে, মেহেরবানি করে হুকুম দিন। হুকুম পেলেই এখনই আমরা বাহিনী সাজিয়ে ফেলব। মুহূর্তে বিলম্ব আর আমরা সহ্য করতে পারছি না। সালার হৈতন খান বললেন, পুনঃ নতজানু হওয়ার পরও ওই নির্লজ্জ প্রতাপরুদ্রের দিলে এত সাহস পয়দা হয়েছে, আবার বাংলা সীমানায় ঢুকে বাংলা মুলুকের জমিনে থাবা বসিয়ে দিয়েছে। এ কথা শোনার পর নিজেকে আমি সামলে উঠতে পারছি না মেহেরবান। হুকুম দিন, আমি যাব ওই দুর্বৃত্তের ২০ নখর ভেঙে দিতে। সুলতান তাদের হাত তুলে থামিয়ে দিয়ে কঠিন কণ্ঠে বললেন, স্রেফ সালার সুবাদার নয়, এবার আমি নিজে যাব ওই দুরাচারের দুশ্মনির চূড়ান্ত জবাব দিতে। নীলাম্বর, ধনমাণিক্য আর রসাঙ্গের মতো ওই দুর্বৃত্তরও কমরটা আখেরিভাবে গুড়িয়ে দিয়ে না এলে সে আমাদের কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। আমার উদার মূর্তিটাই প্রতাপরুদ্র দেখেছে, আমার হিংস্র মূর্তিটা দেখেনি। প্রতাপরুদ্রকে এবার আমি আমার ওই মূর্তিটাই দেখিয়ে আসতে চাই। আপনারা সেই মোতাবেক সৈন্য সমাবেশ করুন। বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে গেলেন শাহজাদা নসরত শাহ। তিনি বললেন, অসম্ভব। আমরা জীবিত থাকতে এই বয়সে শাহনশাহ যাবেন লড়াইয়ে? এটা কোনো কথাই নয়। আমি যাব লড়াইয়ে। শাহনশাহকে আমি আশ্বাস দিচ্ছি, নীলাম্বর আর ধনমাণিককে চেয়েও আরও অধিক তিক্ত দাওয়ায় প্রতাপরুদ্রকে না গিলিয়ে আমি উৎকল থেকে ফিরব না। আমাকে মেহেরবানি করে হুকুম দেয়া হোক। পাশাপাশি শাহজাদা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ওই একই আবেদন রাখলেন। তিনি আরও যোগ দিয়ে বললেন, ভাইজান মস্ত বড় ২ লড়াই লড়ে এসেছেন সবে মাত্র। তিনি রণক্লান্ত। দুশ্মনদের সীমাহীন দুশ্মনের কথা আমি শুনেই আসছি বরাবর। শিরায় শিরায় রক্তপ্রবাহ আমার বারবার ফুটে উঠছে টকবক করে, কিন্তু মৌকার অভাবে দাঁত চেপে গায়ের রক্ত আমাকে পুনঃ গায়েই ঠান্ডা করতে হয়েছে। এবার এই মৌকা আমি চাই জাহাপনা। শুরু হলো ত্রিমুখী লড়াই। এই লড়াইয়ে হয়তো এবার শাহজাদা মাহমুদ শাহে জয়যুক্ত হতেন, হলেন না এক আচরণ ঘটনায়। মুসিবত যখন আসে তখন এককভাবে আসে না, একসাথে একাধিক মুসিবত এসে হাজির হয়। এই প্রবাদের এখানেও ব্যতিক্রম কিছু ঘটল না। উৎকলের বিরুদ্ধে অবিলম্বে যুদ্ধযাত্রা করা নিয়ে দরবার যখন অতিশয় উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে সুদূর চন্দ্রদ্বীপ থেকে ছুটে এলো একদল উদ্বাস্তু মুসলমান। তারা সকলেই সর্বহারা, চেহারা অবর্ণনীয়। সুলতানের অনুমতিক্রমে বাইরের বিপুল হইচইয়ের মধ্যে থেকে কয়েকজন নেতৃস্থানীয় উদ্বাস্তু দরবার কক্ষে প্রবেশ করলেন। তাদের দুরবস্থার যে বিবরণ তারা সুলতানের সামনে পেশ করলেন, তাও যেমনই করুন তেমনই ক্রোধোদ্দীপক। চন্দ্রদ্বীপের প্রশাসক তথা সুলতানের প্রতিনিধি রঘুনন্দন স্বাধীনতা ঘোষণা করে চন্দ্রদ্বীপে নতুন এক হিন্দু রাজ্য স্থাপনে উন্মাদ হয়ে উঠেছেন। অনেকদিন আগে থেকেই রঘুনন্দন এই ইরাদা নিয়ে মওকার অপেক্ষায় ছিলেন। ত্রিপুরা রাজ আরাকান রাজকে চাটিকা দখল করতে দেখে তিনি তখনই পদক্ষেপ নিতে যান, কিন্তু অতিসত্বর এই ২ রাজারই মিসমার হওয়ার সংবাদে তিনি থমকে যান এবং কিছুদিনের জন্যে ওই দুর্বার খাহেশ চেপে রাখেন। এক্ষণে উৎকল রাজাকে বীর বিক্রমে বাংলা মুলুকে ঝাঁপিয়ে পড়তে দেখে আর তিনি ওই অদম্য পুলক চেপে রাখতে পারেননি। তিনি এবার সমর্তি ধারণ করে ময়দানে নেমে গেছেন। রঘুনন্দন হিসেব করেই নেমেছেন। তিনি চিন্তা করে দেখেছেন, বাংলা মুলুকের একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন সুদূর দক্ষিণ প্রান্তে অবস্থিত এই চন্দ্রদ্বীপে বাংলার ফৌজ তার বিরুদ্ধে কোনো দিনই সুবিধে করতে পারবে না। বিশেষ করে বহিরাক্রমণে দিশাহারা বাংলার ফৌজের এই মুহূর্তে তার বিরুদ্ধে ছুটে আসার সম্ভাবনা খুবই কম।
এলেও যে ধরনের বাহিনী আসবে তার মোকাবেলা করার তাকত তার আছে। তাছাড়া আরও তিনি ভেবেছেন, বাংলার ফৌজ বাইরে ব্যস্ত থাকার অবসরে তিনি একবার তার পায়ের তলার মাটি মজবুত করে নিতে পারলে আর উৎকল সহ আরও দু একজন হিন্দু রাজার মদদ হাসিল করে বসতে পারলে তাকে আর নড়াই কি। সর্বোপরি তার বড় ভরসা যেটা হলো তা হলো, যে দরবারে তার ভাইরাই আর তার স্বজাতীয় লোকেরাই হর্তাকর্তা, সেখান থেকে কোনো গুরুতর আঘাত তার বিরুদ্ধে আসবে না। আসতে গেলেও তার বুদ্ধিমান ভাইরা আর শক্তিশালী স্বজাতীয় সভাসদরা তা বানচাল করার বুদ্ধি ও তাকত অবশ্যই রাখেন। চরম মুহূর্তে তারাও নিজ নিজ লোক লস্কর নিয়ে এসে যোগ দেবেন তার সাথে, এবং এখান থেকে শুরু হবে বাঙ্গালা মুলুকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠার নয়া সংগ্রাম। পূর্বের ও সকলের সম্মিলিত সিদ্ধান্ত, এটা তার একক বা আচানক কোনো চিন্তা নয়। হায় রে দুরাশা, তার সেই শক্তিশালী স্বজনদের শক্তির ভিত যে ইতোমধ্যে নড়বড় হয়ে গেছে সে খবরটা তিনি রাখেন না। ওই ধরনের চিন্তাভাবনার ফলে রঘুনন্দন স্রেফ স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি। চন্দ্রদ্বীপকে নির্জল একটা হিন্দু রাজ্যে রূপান্তরিত করার অন্ধ এক নেশায় উন্মাদ হয়ে উঠেছেন। চন্দ্রদ্বীপে মুসলমানদের সংখ্যা অতি অল্প। তিনি সেই মুসলমানদের নির্বিচারে হত্যা করছেন, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন এবং সর্বস্ব লুট করে তাদের রাজ্য থেকে বিতাড়িত করছেন। চন্দ্রদ্বীপকে মুসলমানদের জন্য এক মৃত্যু কূপে পরিণত করেছেন। আগন্তুক উদ্বাস্তুরা জানালেন, সর্বস্ব হারিয়ে তারা প্রাণ নিয়ে কোনো মতে রাজধানীতে পৌঁছেছেন। মুসলমানদের রক্তে নবদ্বীপ সয়লাভ হয়ে যাচ্ছে। আশু পদক্ষেপ না নিলে এখনও যে কয়জন মুসলমান জিন্দা আছে সেখানে তাদেরও আর কোনো নাম চিহ্ন থাকবে না। রঘুনন্দনের এই কিসিমের হিসেব নিকেশ আর মতিগতির তামাম তথ্য শমশের আলী সুলতানকে দিয়েছিলেন। বিনিময়ে তিনি পেয়েছিলেন ধমক। সে কথা আজ স্মরণ হতেই সুলতানের জ্বলন্ত মাথা দাবানলের মতো আরেকবার দাউ দাউ করে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে তার নজর গিয়ে পড়ল তার সামনে উপবিষ্ট রঘুনন্দনের ভাই ভগ্নিপতিদের উপর। সুলতান এদের দলপতি সনাতন সাহেবকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বললেন, দবিরই খাস। ঝড়টা যে তাদের উপর আসছে সনাতন সাহেবও তার গোষ্ঠী আগে এটা বুঝেছিলেন এবং সেই মোতাবেক দিল তারা শক্ত করে নিয়েছিলেন। তাই হুঙ্কারে তেমন একটা বিচলিত না হয়ে সনাতন সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, মেহেরবান। এর অর্থ কি? কিসের অর্থ মেহেরবান? কিসের অর্থ? রঘুনন্দনের এত বড় দুঃসাহস কোথা থেকে এলো? তা আমি কি করে বলবো জনাব? কি করে বলবেন মানে? আপনি অস্বীকার করতে চান তিনি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা? তা অস্বীকার করব কেন জাহাপনা? যা সত্য তা অস্বীকার করার প্রশ্নই ওঠে না। তাহলে এ সত্যটা অস্বীকার করছেন কেন? সত্য অস্বীকার করছি? আলবৎ করছেন। আপনারা এক পাল ভাই ভগ্নী আমার দরবারে বসে আছেন, আর আপনাদের আপন ভাইয়ের এত বড় দুঃসাহসিকতার খবর কিছুই আপনারা জানেন না। জাহাপনা, আমাকে শিশু বোঝাতে চান? আপনাদের অজ্ঞাতে আর বিনা ইঙ্গিতে এত বড় উদ্যোগ তিনি নিতে পারেন কখনো? রঘুনন্দনের এ পরিকল্পনা অবশ্যই তাদের জানা ও সমর্থিত পরিকল্পনা, কিন্তু সময় সুযোগ না বুঝে রঘুনন্দন যে তাদের এই দুর্দিনের সময় হঠাৎ করে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাবেন এটা তারা জানতেন না। তাই সনাতন সাহেব জোরদার কণ্ঠে বললেন, আমরা কখন ইঙ্গিত দিলাম জাহাপনা? সবাই তো আমরা এই এক ডালাতেই রয়েছি। ওই চন্দ্রদ্বীপে কে আমরা গেলাম কখন? ইঙ্গিত দেওয়ার জন্য চন্দ্রদ্বীপে যাওয়ারই গরজ আছে আদৌ? ষড়যন্ত্র আগে থেকে পাকা করে থাকলে যে যার সুবিধা মতো কাজ করবে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে। নতুন করে ইঙ্গিত দেওয়ার আর প্রশ্ন থাকে কিছু? আলম্পনা, শমশের আলী আগে আমাকে আভাস দিয়েছিলেন। স্রেফ আপনাদের সততার উপর বিশ্বাস করে তার কথায় কান না দিয়ে তাকে আমি অপমান করে দাঁড়িয়েছি। এ আপনাদের সততা? আর কত বেইমানে দেখব আমি আপনাদের? আর কত রকমের ষড়যন্ত্র আছে আপনাদের ঝুলিতে? ষড়যন্ত্র, একটানা ষড়যন্ত্র। এই শাহী কাজে এসে অবধি আপনারা কাজ করেছেন একটা, আর ষড়যন্ত্র পাকিয়েছেন হাজারটা। নবদ্বীপের ওই ষড়যন্ত্র থেকে অদ্যাবধি যে সমস্ত উদ্দেশ্যমূলক পদক্ষেপ আপনারা নিয়েছেন আর বদ মতলব পাকিয়েছেন, এই রাজধানীতে তার অবিদিত নেই কারো দিলে এ নিয়েও যার্রা পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব নেই যে আপনাদের তামাম পদক্ষেপে এক সূত্রে গাঁথা এবং অবিচ্ছিন্ন কিছু নয়।
তামাম ষড়যন্ত্রের লক্ষ্য ওই এক এবং অভিন্ন। অভিন্ন লক্ষ্য? বিলকুল অভিন্ন। কি সেই লক্ষ্য জনাব? এই সালতানাতকে উৎখাত করা, যেভাবেই হোক, যার দ্বারাই হোক, বাংলার সালখাত করে বাঙ্গালা মুলুকে হিন্দু রাজ্য স্থাপন করা। অপরিসীম বিস্ময়ের ভান করে সনাতন সাহেব প্রতিবাদ করে বললেন, অসম্ভব। জাহাপনার এ ধারণা অমূলক, মিথ্যা। তার এ ধারণা দুশ্মনদের প্ররোচনাজনিত এবং দুশ্মনদের কুমন্ত্রণায় সৃষ্ট এক ভিত্তিহীন ধারণা। শাহনশাহ ক্ষিপ্ত কণ্ঠে বললেন, সনাতন সাহেব। অবিচলিত কণ্ঠে সনাতন সাহেব বললেন, এটা স্রেফ এই সালতানাতের কল্যাণ কামনায় নিবেদিত খাদেমদের তামাম খেদমত অস্বীকার করা আর একান্ত বিশ্বস্তজনদের বিশ্বস্ততায় অনর্থক আঘাত করা। কে বিশ্বস্ত? কারা এই সালতানাতের কল্যাণকামী? জাহাপনা আজ অস্বীকার করলেও যা সত্য তা আমি দরাজ গলায় বলবো যে এই সালতানাতের কল্যাণে আর এ শ্রীবৃদ্ধিতে প্রত্যেকে আমরা এক একজন নিবেদিত খাদেম। এই কথা শপথ করে বলতে আমার দ্বিধা নেই যে এই সালতানাতের স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থই আমরা কেউ কোনো দিনই দেখিনি, এবং নুন যখন খেয়েছি তখন যতদিন বেঁচে আছি ততদিন তা দেখবও না কখনো। শাহনশাহ হঠাৎ গম্ভীর হলেন। ক্ষণকাল নীরব থেকে গম্ভীর কণ্ঠে বললেন, এটা কি আপনার অন্তরের কথা? শুধু আমার কথা নয়, আমাদের সকলের। সকলের কথা থাক, শুধু আপনার কথাটাই বলুন। অবশ্যই আমার একান্ত অন্তরের কথা। এই সালতানাতের দবিরই খাস আমি। এই সালতানাতের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থের প্রশ্ন থাকতেই পারে না আমার দিলে। বেশ, তাহলে চলুন। উৎকলরাজ প্রতাপরুদ্র আপনার সে প্রিয় সালতানাতের বুকে খঞ্জর বসিয়ে দিয়েছে। আপনি আপনার বাহিনীর পুরোভাগে দাঁড়িয়ে প্রতাপরুদ্রের খঞ্জর সহ হাতখানা ভেঙে দিয়ে আপনার এই সালতানাতের স্বার্থ রক্ষা করবেন। চলুন। আঁতকে উঠলেন সনাতন সাহেব। এমন প্রশ্ন হঠাৎ তুলে বসবেন সুলতান, তিনি তা কল্পনা করতেও পারেননি। ফলে তিনি থতমত করে বললেন, জনাব, আমি আর আমার অন্যান্য সালার সেনাপতিরা নিজ নিজ বাহিনী নিয়ে পেছনে থাকবো। আপনার উৎসাহ, সাহস, শক্তি তামামি আপনার পেছনে জোগাবো। উৎকল রাজ্যের মোকাবিলায় নিজে আপনি দাঁড়িয়ে প্রত্যক্ষভাবে এই সালতানাতের স্বার্থ রক্ষা করবেন আর আমার এই ধারণাটাকে ভুল প্রতিপন্ন করবেন। রাজি? জাহাপনা, উৎকলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করতে আপনি রাজি কিনা তাই বলুন। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। আর চাতুরের কোনো অবকাশ নেই দেখে সনাতন সাহেব আবার সত্য কথা এলেন। তিনি নতমস্তকে বললেন, জি না জাহাপনা, আমার পক্ষে তা সম্ভব নয়। সম্ভব নয়? জি না। সব কিছুর ঊর্ধ্বে আমার দেবতা। আমি আমার দেবতার মনে দুঃখ দিতে পারবো না। অর্থাৎ উৎকলবাসীরা হিন্দু, আমিও হিন্দু। তারাও যে দেবতার উপাসক, আমিও সে দেবতার উপাসক। উৎকলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দেবতার বিরাগ ভাজন হওয়া আমার দ্বারা সম্ভব নয়। ফেটে পড়লেন সুলতান। তিনি সকর্জনে বললেন, সনাতন সাহেব, তা জনাব আমার প্রতি যত গোস্বাই হন, কোনো হিন্দু রাজার বিরুদ্ধে আমি যুদ্ধ করতেই অক্ষম। এই আপনার সালতানাতের খেদমত, এ আপনার সালতানাতের স্বার্থ চিন্তা। এরপরেও আপনি বলবেন এই সালতানাতের শ্রীবৃদ্ধি আপনি চান। হিন্দু শাসনের স্বপ্ন আপনি দেখেন না? পিঠ একদম দেয়ালে ঠেকে যাওয়ায় সনাতন সাহেব মরিয়া হয়ে বললেন, জাহাপনা তা যাই মনে করুন, হিন্দু হয়ে হিন্দুর অনিষ্ট সাধন করা আমার পক্ষে সম্ভব নয়। বেঈমান, প্রতারক, আমার চোখে ধুলো ছিটিয়ে তোমার এ আসল চেহারা এতদিন তুমি আড়াল করে রেখেছ। বলেই সুলতান হাঁক দিলেন, দরবার রক্ষক শেখ মোয়াজ্জম। শেখ মোয়াজ্জম ছুটে এসে কুর্নিশ করে বললেন, হুকুম জনাব। সনাতন সাহেবকে দেখিয়ে দিয়ে সুলতান আদেশ দিলেন, বন্দি করো এই বেঈমানকে। তামাম ষড়যন্ত্রের শিরোমণি এই বিশ্বাসঘাতককে এক্ষুনি নিয়ে গিয়ে কয়েদখানায় আবদ্ধ করো। পেছনে দুশ্মন রেখে আর দুশ্মনকে তার মত্তব হাসিলের সুযোগ দিয়ে যুদ্ধযাত্রা করতে আমি পারি না। শেখ মোয়াজ্জেমের ইঙ্গিতে সঙ্গে সঙ্গে কয়েকজন সান্ত্রী এসে সনাতনকে বন্দি করল। সান্ত্রীদের উদ্দেশ্যে সুলতান ফের বললেন, নিয়ে যাও, একে কয়েদখানায় পুরে দিয়ে কড়া পাহারায় রাখবে। উৎকল থেকে ফিরে এসে এর যথাযথ বিচারে বসবো আমি। সনাতনকে নিয়ে সান্ত্রীরা চলে গেল। ভয়ে, আতঙ্কে এবং নিজ নিজ অপরাধের পরিমাণ চিন্তা করে সনাতনের তামাম সঙ্গীরা এতক্ষণে স্থবির হয়ে বসে আছে। এবার তারা নজরে উঠতেই সুলতান তা লক্ষ্য করে বললেন, একটা মুহূর্ত আমার কাছে এমন একটা ভূখণ্ডের অধিক মূল্যবান। নিজেদের প্রত্যেককে নিজেরা আপনারা চেনেন।
সুতরাং এ সময় আমাকে উত্তক্ত করে অনর্থক নিজেদের বিপদ ডেকে আনবেন না। চমকে উঠলেন সনাতন সাহেবের স্বজন ও বন্ধুরা। নিজ নিজ ভাগ্য চিন্তা করে তারা আবার সকলেই নিশ্চুপ হয়ে গেলেন। সুলতান এবার শাহজাদা গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে লক্ষ্য করে বললেন, দুশ্মনের দুশ্মনীতে তোমার শিরায় শিরায় রক্তধারা টকবক করে ফুটছে, নাকি বললে? সালার গিয়াসউদ্দিন আর গোরাই মল্লিক সাথে নিয়ে এক্ষুনি তুমি চন্দ্রদ্বীপে যাত্রা করো। যত শীঘ্র যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে অবশিষ্ট মজলুমদের বাঁচাও। জীবিত হোক মৃত হোক ওই নেমক হারাম রঘুনন্দনকে আমার চাই। শাহনশাহকে হস্তচিত্তে মোবারকবাদ জানিয়ে শাহজাদা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, সালার সিরাজউদ্দিন এবং গোরাই মল্লিক সহকারে তক্ষুনি দরবার কক্ষ তারা ত্যাগ করলেন। সুলতান এবার শাহজাদা নসরত শাহর দিকে নজর ফিরিয়ে বললেন, শাহজাদা নসরত শাহ, তুমি অনর্থক প্রতিবন্ধকতা এনো না। উৎকলের লড়াইয়ে আমি নিজে যাত্রা করব। আমার সঙ্গে যাবেন সালার হৈতন খান সাহেব, বৃদ্ধ সিংহ বড় উজির খান রুকুন খান সরহাটি সাহেব, সালার আজিমউদ্দিন এবং আরও কয়েকজন সুবাদার ফৌজদার। অন্যান্য সালার সামন্তসহ তুমি থাকবে রাজধানী আগলে নিয়ে। ভেতরে বাইরে এ সালতানাতের দুশ্মন সংখ্যা অসংখ্য। হুঁশিয়ার, আমার অনুপস্থিতির কালে পান থেকে চুন যেন না খসে কিছু এখানে। দরবার থেকে বেরিয়ে গেলেন সুলতান এবং অবিলম্বে সৈন্য সামন্ত সজ্জিত হয়ে উৎকলের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করলেন। শাহনশাহ যুদ্ধে গেলেন। ব্যাহত হল শাহজাদা ফিরোজ শাহর উদ্যোগ। অসম্পন্ন রইল শাহজাদা নসরত শাহ তথা ফৌজিয়া বানুর ইরাদা। স্থবিরতা নেমে এলো সালতানাতের কর্মকাণ্ডে। সনাতন সাহেব বন্দী হওয়ায় তার গোত্রের আমির আমলা সভাসদেরা অনেকে নিষ্ক্রিয় হয়ে গেলেন। একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিন কেটে যেতে লাগল। কিন্তু স্থবিরতা এলো না আসমান শৌকির পলকে। দিন যত যেতে লাগলো আরজুমানকে শাদী করার আসমানচুম্বী খাহেশ ততই তাকে মোমের মতো তাড়িয়ে নিয়ে ফিরতে লাগল। দণ্ডকালও স্থির হয়ে চার দেয়ালের মাঝে তিনি বসে থাকতে পারলেন না। চরকির মতো চক্কর দিয়ে সারা ময়দান ঘুরতে লাগলেন। কখনো বা ফৌজিয়া বানু বেগমের কাছে এসে উথাল পাথাল করতে লাগলেন, কখনো বা জালালউদ্দিন সরকির পিছনে ধাওয়া করে ছুটতে লাগলেন, কখনো বা শাহজাদা নসরত শাহ সামনে এসে অকারণেই ঘুরে ফিরতে লাগলেন। চক্কর মারার ময়দান তার শাহী প্রাসাদের প্রাচীরের মধ্যে সীমাবদ্ধ রইল না। শাহী প্রাচীর টপকে অচিরে সে ময়দান তার আরও অধিক বিস্তার লাভ করল। রতনে রতন চিনতে বিলম্ব আদৌ হল না। বিলম্ব কিছু রইল না এই দুর্লভ ধনের কদর লাভে। প্রাসাদ পেরিয়ে এসে অচিরেই তিনি সাক্ষাৎ পেলেন একাধিক জাত জহুরির। জহুরিরা তৎক্ষণাৎ রতনটিকে লুফে নিলেন। রতনকে তারা ঘষে মেজে আরও অধিক চকচকে করে তুলতে লাগলেন। ফলে অর্ধেক দিন প্রাসাদে আর অর্ধেক দিন আসমান সরকি তার কদরদাতা সভাকবি এবং সভাসদদের ডেরা এসে ডিগবাজি দিয়ে কাটাতে লাগলেন। শাহী প্রাসাদের ভেতরে তার শক্ত সবল অবলম্বন, বাইরে তার একপাল দরাজদক্ষ যুক্তিদাতা। আসমানকে আর আটকায় কে? অচিরে আসমান সরকি আসমানি জ্ঞান লাভ করলেন। যুক্তিদাতা জহুরিদের মাধ্যমে তিনি গায়েবী তথ্য পেলেন যে আরজুমান বানু তার ওয়াস্তে উৎসর্গিত খয়রাত তার নামে ওসিয়ত করা সম্পত্তি। আরজুমান বানুর সর্বস্ব সাকুল্যেই তারই। মালিকানা নিয়ে কোনো প্রশ্নই নেই, বিঘ্ন নেই। কিঞ্চিত বা বিঘ্ন তা দখল নিয়ে। সম্পত্তি তার মালিক অভাবে বেহাত হয়ে আছে। আলাজাদ নামের এক সত্যহীন ধড়িবাজ দখল করে আছে ওটা। ওই আলাজাদকে উচ্ছেদ বা খতম করতে পারলেই নিজ সম্পত্তি আপসাপ নিজের হাতেই আসবে তার। যতক্ষণ ওই আলাজাদের অস্তিত্বটা শাহী প্রাসাদে বিদ্যমান, বিঘ্ন ততক্ষণই। আলাজাদ বিলীন হলে ওই বেলোয়ারি বিবিজান সবিনয়ে এসে তার কদমে বারংবার কদমবুচি করবে। তবে সবিশেষ হুঁশিয়ারিটা এই যে যা করার তা শাহানশাহ লড়াই থেকে ফিরে আসার আগেই সুসমাপ্ত করতে হবে। তা না হলে এ বিধান খাসভাবে বিধির বিধান হবে, তা পাল্টে যাওয়া অসম্ভব নয়। আলাজাদের উপস্থিতি তখন তক বহাল থাকলে বসে বসে আঙ্গুল চষার সম্ভাবনাও আসমান সরকির নসিবে প্রশস্ত। আখেরি আওয়াজ কায়েমি এলেম কমর বাঁধলেন আসমান সরকি। আদা পানি ভক্ষণ করে আলাজাদের মোকাবেলায় আত্মনিয়োগ করলেন। এদিকে আলাজাদের আবর্ত আবার দিনে দিনে সীমিত হয়ে আসতে লাগল।
শাহজাদাকে নিয়ে কাব্যচর্চার ক্ষেত্রে তার ক্রমবর্ধমান বিপত্তি ছিলই, এর উপর শাহজাদা ফিরোজের সাথে শমশের আলীর খোলাখুলি ওই আলাপের পর আলাজাদ একেবারে সংকুচিত হয়ে গেলেন। শাহজাদের সান্নিধ্যে যাওয়ার স্বাচ্ছন্দ্য তার কুঁকড়ে গেল। সেদিকে পা বাড়াতে শরমে তার পা দুটি আড়ষ্ট হয়ে আসতে লাগল। ফলে আলাজাদ পুনরায় স্বেচ্ছাবন্দী হয়ে গেলেন। শাহানশাহ যুদ্ধযাত্রার পর আলাজাদ আরও কয়েকদিন প্রায় ঘরের মধ্যে বন্দী হয়ে রইলেন। শমশের আলীর চাপে পড়ে মাঝখানে শুধু একদিন তিনি শাহজাদির কাব্যকক্ষে হাজিরা দিলেন, কিন্তু কাব্যালাপের শুরুতেই তাদের নিয়ে শমশের আলী ও ফিরোজ শাহর ওই আলাপের প্রসঙ্গ উঠে পড়ায় আবার তিনি নুয়ে পড়লেন শরমে। নিঃসংকোচ শাহজাদির সহৃদয় উৎসাহ এবং আবেদন উপেক্ষা করে অতি অল্প সময় তার সাথে কাটিয়েই আলাজাদ মাকানে ফিরে এলেন। এরপর সময় আর তার কাটে না, মন লাগে না কোনো কাজে। ভবিষ্যতের চিন্তার আর মূলক অমূলক নানাবিধ শঙ্কার দোলায় অবিরাম দোল খেয়ে হাঁপিয়ে উঠলেন তিনি। অবশেষে শমশের আলীকে সম্মত করে কয়েকদিনের জন্যে তিনি আরেকবার সে কর্ণ সুবর্ণের মোরাদপুরে গেলেন। মাতা পিতা জ্ঞাতিগোত্রের সান্নিধ্যে সেখানে তিনি কাটিয়ে দিলেন কিছুদিন। কিন্তু কেন যেন তার মনে হলো তাদের সাথে এই সাক্ষাৎ শেষ সাক্ষাৎ তার। ফলে সেখানে এসেও দিলকে তিনি বড় একটা হালকা করতে পারলেন না। উদ্বেলিত অন্তর নিয়ে অনুমানের অতিরিক্ত আরও কয়েকদিন সেখানে তিনি কাটালেন। এরপর পুনরায় রাজধানীতে ফিরে এলেন এবং নতুন করে সংকোচ ও নিঃসঙ্গতার সাথে জেহাদ করতে লাগলেন। এরই মধ্যে একদিন শমশের আলীকে সামনে পেয়ে শাহজাদা ফিরোজ তাকে ডেকে নিয়ে আপন কক্ষে বসালেন এবং হাসি মুখে বললেন, কি ভাই সাহেব, আপনার কাছে আমি যে অদাটা করলাম সে অদা অদ্যতক রক্ষা করলাম না দেখেও আপনি চুপচাপই রইলেন, আর কোনো খোঁজ খবরে নিলেন না। শমশের আলী স্মিত হাস্যে বললেন, তা কেন জনাব, তা কেন? আপনি তো আর ফালতু লোক নন। কথা দেওয়ার পর যখন এখনও আটকে আছে তখন ওটা আটকে থাকার মতো বলেই আটকে আছে, নইলে তো থাকতো না। মৌকা পেলে আপনি তা করতেনই। অর্থাৎ সময় সুযোগ অভাবে আটকে আছে ওটা, যখন সময় সুযোগ পাবেন তখন অবশ্যই আপনি করবেন। এ নিয়ে আমি নতুন করে ভাবতে যাব কেন? আবার হাসলেন শাহজাদা। হাসি মুখে বললেন, এতটাই বিশ্বাস? জনাব, যে বিশ্বাসের অযোগ্য তার উপর বিশ্বাস রাখা যেমন আহাম্মকি, তেমনি আবার বিশ্বাসযোগ্যজন আর ইমানদার ব্যক্তির উপর আস্থা হারানো হীনমন্যতা ও গুনাহ। তাই তা কি করে আপনি বুঝলেন আমি বিশ্বাসযোগ্য লোক, আমার উপর আস্থা রাখা যায়? শমশের আলী ঈষৎ হেসে বললেন, জনাব বোধহয় ভুলে গেছেন আমি একজন গোয়েন্দা। মানুষ চিনে বেড়ানোই আমার কাজ। জনাবকে চিনতে আমার বিলম্ব কিছুই হয়নি। আচ্ছা, তাহলে আমি নিজেই বলে শুনুন। এতদিনও কোনো সুরাহা করতে না পারায় আমি আমার নিজের কাছে দুঃখিত আর শর্মিন্দা আছি। আর তাই আপনাকে আশ্বাস দিচ্ছি, মৌকা পাওয়া মাত্রই আমার দায়িত্ব আমি পালন করব ইনশাল্লাহ। সে বিশ্বাস আলবৎ আমার আছে জনাব। আসলে গোলমালটা তো বাঁধালেন আপনি। শমশের আলী সবিস্ময়ে প্রশ্ন করলেন, কীরকম? আপনি যদি উৎকলের ওই খবরটা একটা বেলা পরে দিতেন তাহলে আমি দাদু সাহেবের মতামতটা জেনে নিতে পারতাম। ওই দিনে আমি দাদুর কাছে গিয়ে দেখি অবস্থা একদম প্রতিকূল, দাদুর মাথায় আগুন। একটা বেলা পরে যদি... শমশের আলী পুনরায় মৃদু হেসে বললেন, খবরটা যদি একটা বেলা পরে পেতাম পরেই আমি দিতাম, কিন্তু পিলাম যে একটা বেলা আগেই। কিন্তু আপনি তো জানতেন এমন খবর দাদুর কানে পড়লে তিনি বিলকুল বিগড়ে যাবেন। অন্য কোনো কথায় আর দীর্ঘদিন তোলা যাবে না তার কাছে। তবু আপনি তৎক্ষণাৎ খবরটা এনে দিলেন তাকে। আলাজাদের কথাটা একটুও ভাবলেন না। আর চোখে চেয়ে শাহজাদা হাসতে লাগলেন। সেদিকে নজর না দিয়ে শমশের আলী গম্ভীর কণ্ঠে বললেন, এও কি একটা কথা হলো জনাব? গোটা সালতানাতের ভাগ্য যেখানে জড়িত সেখানে নিজের কোনো ক্ষুদ্র স্বার্থ চিন্তা করে এমন একটা বৃহৎ স্বার্থ উপেক্ষা করা সম্ভব? এরকম 10টা আলাজাদের ভাগ্যও যদি তাতে করে মিসমার হয়ে যায় তা যা, তাতে এমন কিছুই এসে যায় না। এই সালতানাত তথা গোটা কওমের ভালাই এর কাছে এমন একটা অনিষ্ট কিছুই নয়। আনন্দে ও বিস্ময়ে শাহজাদা ফিরোজ শাহ শমশের আলীর মুখের দিকে কিছুক্ষণ এক ধ্যানে চেয়ে রইলেন। এরপর অত্যন্ত তৃপ্ত কণ্ঠে বললেন, সত্যিই ভাই সাহেব, আপনার এই সুবাসিত দিলটার সত্যিই বড় একটা তুলনা নেই। আপনি এই সালতানাতের দুর্লভ এক সম্পদ।
আসমানি ঐশ্বর্যে দিল আপনার ভরপুর। জি, আপনারা দুই দোস্ত মিলেছেন বেশ, যেমনই আলাজাদ তেমনই আপনি। অন্তরের ঐশ্বর্যে আপনারা এক একটা জিনিস, ও আরেক জিনিস। সাব্বাস। শরম পেয়ে শমশের আলী মাথা নিচু করলেন, শর্মিন্দা কণ্ঠে বললেন, কি যে বলেন জনাব। আবার আমি আপনাকে নতুন করে আশ্বাসই দিচ্ছি যে আল্লাহ চাহে তো ওদের দুজনের সাথে আমি সুসম্পন্ন করবই। দাদু সাহেবের সম্মতি তাতে পায় আর না পায়, আপনাদের মতো মানুষের কাছে জানটা কবুল করতে পারাটাও একটা মস্ত বড় সওয়াবের কাজ। জনাব যে যথার্থই দরাজ দিল, এটা বলার কোনো অপেক্ষায় রাখে না। তবে বাস্তবের চেয়ে জনাব আমাদের অনেক বেশি বড় করে দেখছেন। মোটেই না, মোটেই না, এর মাঝে আধিক্য কিছুই নেই। তা জনাব যা বোঝেন তা তিনি বুঝুন। এখন আমি জনাবকে একটা অন্য কথা জানানো একটু প্রয়োজন বোধ করছি। জি বলুন বলুন। আলাজাদের বংশ বুনিয়াদ নিয়ে মহলে ইদানিং তার বদনাম চলছে খুব। সে প্রেক্ষিতে জনাবকে আমি জানাতে চাই যে তেমন কিছু উল্লেখযোগ্য না হলেও আলাজাদ নিছকে মাঠের কোনো নেংটে মানুষের সন্তান নয়। সে পালিত পুত্র এবং একজন সম্মানী কৃষকের পালিত পুত্র। বংশ তার আসলেই খুব ভালো। একটা খুব ভালো বংশের এতিম ছেলেকে ওর ওই পালক পিতা এনে অত্যন্ত যত্ন সহকারে মানুষ করে তুলেছেন আর এলেম শিক্ষা দিয়েছেন। সুতরাং আল আজাদকে একেবারে হীনবংশ জাত বলে ভাবার কোনো হেতু নেই। শাহজাদা ফিরোজ শাহ এ প্রেক্ষিতে বললেন, দেখুন, মানুষের চেয়ে তার বংশ পরিচয় বড়, এটা আমিও মানি না। এর গুরুত্ব আমার কাছে কোনো কিছুই নেই। সচক্ষে তো দেখেছি আমি অনেক কিছুই। তবে এই মুহূর্তে আপনার এই তথ্যটা আমার একটা বল বই কি। আমি গুরুত্ব না দিলেও এটার উপর তো গুরুত্ব দেন অনেকেই। এ প্রসঙ্গে এতদিন আমার জবাব কিছুই ছিল না, এটা যেন অনেকটা সুবিধে হলো আমার। সেজন্যই আমি বললাম আপনাকে, ওই আসমান সরকি না কি এক আত্মীয় এসেছেন জনাবদের, উনি এটাকে ঘুলিয়ে বেড়াচ্ছেন খুব। হ্যাঁ, সে খবর আমি জানি। ওই একটা আপদ এসে জুটেছে বড়, বংশ পরিচয় অন্যতম কীর্তিমান ফসল। উনি নাকি শাহজাদি আরজুমান বানু বেগমের পানিপ্রার্থী, আর এই ইচ্ছে নাকি জনাবের বোন ভগ্নিপতি সকলের। শুধু ইচ্ছেই নয়, দুরন্ত খাহেশ। শমশের আলী চিন্তিত কণ্ঠে বললেন, তাহলে? আরে ভাই সাহেব, খানাপিনার গন্ধ পেলে অনেক কুকুর বেড়ালি ভিড় জমায় চারপাশে, কিন্তু পায় কি তারা আসলে? ধমকে লাজ না হলে শেষ পর্যন্ত কোতকা খাবে। শাহজাদা হাসতে লাগলেন। আর দু চারটি কথার পর শাহজাদার কামিয়াবি কামনা করে শমশের আলী হস্তচিত্তে বিদায় নিলেন। আরজুমান বানু বেগমের দিনগুলো ক্রমেই আরও জটিল হয়ে উঠতে লাগল। আসমান সরকির বেলেল্লাপনা এড়িয়ে চলার সংগ্রামে ক্রমেই তিনি কাহিল হয়ে পড়তে লাগলেন। কারণে অকারণে ফৌজিয়া বানু বেগম হরক আরজু বানুর সামনে আসমান সরকিকে এনে হাজির করতে লাগল এবং আসমান সরকি অলৌকিক গুণাবলী ব্যাখ্যা করে শুনিয়ে শুনিয়ে আসমানকে তার সাথে ভিড়িয়ে দেওয়ার নিরলস কোশিশ করতে লাগলেন। নিজের ব্যক্তিত্ব বুদ্ধি বলে আসমানকে তিনি এড়িয়ে চলতে লাগলেন বটে, কিন্তু এটা তার এক দৈনন্দিন যন্ত্রণা হয়েই দাঁড়াল। শাহনশাহর অনুপস্থিতির অবকাশে শাহী মহলে তার দুশ্মনদের দৌরাত্ম্য অপ্রতিহত হয়ে ওঠায় এর বিধান কি করবেন তা ভেবে আরজুমান বানু দিশেহারা হয়ে গেলেন। এদিকে আবার আলাজাদেরও দীর্ঘদিন কোনো খবর বার্তা না থাকায় আরও তিনি কিছুটা অসহায় বোধ করতে লাগলেন। তিনি ভেবে দেখলেন, শাহজাদা ফিরোজ শাহর ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মুখ চেয়ে অপেক্ষা করার অবকাশ আর নেই। এই শাহী মহলের তথা সালতানাতের ভারপ্রাপ্ত হাল মালিক শাহজাদা নসরত শাহ তার উপর অত্যন্ত নাখোশ। নসরত শাহর সে অসন্তুষ্টিকে বাতাস দিয়ে দিয়ে যে হারে আরও প্রতিপক্ষ উস্কে দেয়া হচ্ছে, তাতে যে তিনি ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে কখন কোন পদক্ষেপ নেবেন তা আন্দাজ করার কোনো উপায় নেই। এসপার ওসপার যা হোক, অচিরে একটা ফায়সালা পৌঁছা একেবারেই এখন অপরিহার্য। সকল দিক বিশেষভাবে চিন্তাভাবনা করে দেখে আরজুমান বানু আল আজাদকে ডেকে আনতে কুদরত খাঁকে পাঠিয়ে দিলেন। আলাজাদ এ সময়ে আরজুমান বানুর কাছে কোলে যাওয়া বা কিছু আসতেন। আসমান সরকের উৎপাতে শেষ উৎসাহটুকু হারিয়ে ফেলেন তিনি। মুরাদপুরে যাওয়ার আগে আসমান সরকি তাকে নানাজনের মাধ্যমে নানা রকম হুমকিমূলক উপদেশ তো বিতরণ করেছিলেনই। এরপর তিনি মুরাদপুর থেকে ফিরে এলে আসমান সরকি আরও অধিক উপরে উঠলেন। একদিন তাকে হঠাৎ রাজপথে দেখেই তেড়ে এলেন তিনি।
সৌজন্য সভ্যতার বালাই কিছু না রেখে আলাজাদকে তিনি উগ্র কণ্ঠে বললেন, আরে আচ্ছা লোক তো আপনি, লাজ শরম লজ্জা বলতে কোনো কিছুই আপনার নেই দেখছি। আসমান শর্কীর আকস্মিক এই আচরণে আলাজাদ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সবিস্ময়ে বললেন, তার মানে? আসমান শর্কী বললেন, কয়েকদিন আপনাকে না দেখে আমি ভাবলাম নিশ্চয় কিছুটা লজ্জাবোধ আপনার আছে, আর সেই কারণে আপসাপ কেটে পড়েছেন এখান থেকে, ফের আপনি এসেছেন। আলাজাদ রুষ্ট কণ্ঠে বললেন, এসব আপনি কি বলছেন? কি বলছি তা বুঝেন না? আরজুবানু আমার স্ত্রী, আজ বাদে কাল তার সাথে আমার শাদী, তবু আপনি এখনো ঘুরঘুর করছেন কোন মতলবে? মনের মতো সেরামিটা জোটেনি এখনো, তাই? আলাজাদের মাথায় আগুন ধরে গেল। তবু তিনি যথাসম্ভব সংযত কণ্ঠে বললেন, আপনার বংশ বুনিয়াদ ভালো বলেই শুনেছি, কিন্তু তিল পরিমাণ এলেম হাসিল হয়নি আপনার দেখে। আমি বড়ই তাজ্জব বনে যাচ্ছি, কিভাবে একজনের সাথে বাতচিত করতে হয় এ শিক্ষাটাও যাররা মাত্র নেই আপনার। আসমান শর্কী গর্জে উঠলেন, বললেন, খবরদার! শিক্ষার কথা মানে? লাজ লজ্জা যার কিছুই নেই তার সাথে কথা বলতে শিক্ষা করতে হবে আমাকে? আলাজাদের মুখাকৃতি ইস্পাতের মতো কঠিন হল। কবিতা লেখেন বলেই তিনি ননির পুতুল নন, কঠিন সংগ্রামের মোকাবেলা করেই তিনি এত বড় হয়েছেন। অত্যন্ত পরিশ্রমী ও বাস্তবের সাথে লড়াই করা লোক তিনি। আসমান শর্কীর কথায় তার শিরা উপশিরাগুলো শক্ত হয়ে গেল, কিন্তু তা পলকের জন্যে। সংযমেরও তিনি এক অদম্য প্রতীক। তখনই আবার নিজেকে সামলে নিয়ে তিনি সংযত কণ্ঠে বললেন, আপনি কি গায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন? তা করতে হলে করব বই কি। অর্থাৎ এতদিন যা করেছেন করেছেন, আপনার নসিব ভালো যে আমার পাল্লায় এ যাবত আপনি পড়েননি। এখন যখন পড়েছেন তখন আপনাকে সৎ যুক্তি দিচ্ছি আমি, আর গড়িমসি না করে জলদি জলদি কেটে পড়ুন, নইলে নসিবে আপনার ভোগান্তি আছে। ভয় দেখাচ্ছেন? আরজুবানুর আশায় এরপরও আপনি এখানে থাকলে সে ভয় দেখানোই নয়, অনেক অপ্রিয় কাজও করতে হতে পারে আমাকে। স্বাভাবিক, আপনাকে কোনো প্রিয় কাজ করতে কেউ কখনো দেখেছে এটা আমার মনেই হয় না। তার অর্থ? আলাজাদ শক্ত কণ্ঠে বললেন, আপনি যা পারেন তা তো আপনি করবেনই, এটা কি কোনো নতুন কথা? তবে আপনাকেও বলে রাখি, এত অল্পতে ভয় পেলে অনেক আগেই আমি এখান থেকে চলে যেতাম। তা যখন যায়নি তখন হুঁশ করে এগোবেন। আপনি কি বলতে চান? অল্প দিনে বাজারটা খুব গরম করে তুলেছেন, আরও অধিক ছটপট করলে নিজের নসিবে কি জুটবে সে খেয়ালটাও সে সাথে করবেন। আমিই করব নিজের চিন্তা? আপনার মতো আমি কোনো ছিন্নমূল ফালতু লোক নই। এ মহলের হবু জামাই আমি, কার সাধ্যি আমার পেছনে লাগে? গাছের কাঁঠাল গাছে রেখে যত খুশি তেল গোফে মারুন গে, ও সব কথা আমাকে শুনিয়ে ফায়দা নেই। আপনি এখন আসুন। এ প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে নোংরামি করার রুচি আমার কিছুমাত্র নেই, আর আপনার জন্যও তা মঙ্গলজনক নয়। বটে, তাহলে কি করবেন আপনি? জানের উপর উঠলে কিছু তো করতেই হবে আমাকে, কিন্তু ঘটনা অত দূর গড়াবে না। মানে আমাকে কিছু করতেই হবে না? এখনই এ শহরে যে কেউ এখানে এলে আর আমার সাথে আপনার এ আচরণ দেখলে তাকেই আমি সামলিয়ে রাখতে পারবো না। আপনি যত বড় রাজপুত্রই হোক না কেন, রে রে করতে করতে সেবা তারাই আপনার হাড়গোড়গুলো পিষে ফেলবে। আসমান শর্কীর হুঁশ হল। তার ওই কয়েকজন পীর মুর্শিদ ছাড়া আলাজাদের বিরুদ্ধে এই শহরে যার সাথেই কথা বলতে গেছেন তিনি, সে একজন ফালতু লোক হলেও সঙ্গে সঙ্গে তার চোখে তিনি আগুনের ঝিলিক দেখেছেন। বিক্রম খাটো করে আসমান শর্কী এবার ঝুটমুট বললেন, তাহলে আপনি যাবেন না এই রাজধানী ছেড়ে? আমি কি করব করব না সেটা আমার ব্যাপার, আপনাকে সে হিসেব দেওয়ার গরজ কিছু আমার আছে? আলাজাদ প্রস্থান উদ্যোগ করলেন। আসমান শর্কী সক্রোধে বললেন, ঠিক আছে, স্বেচ্ছায় না গেলে কিভাবে আপনাকে যেতে হয় তা শিগগিরই টের পাবেন। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালেন আলাজাদ, মুখাকৃতি কঠিন করে বললেন, কি বললেন? তৎক্ষণাৎ আসমান শর্কী নিজের পথে হাঁটা দিলেন। কিয়দূর এগিয়ে গিয়ে পেছন ফিরে বললেন, যেতে আপনাকে হবেই, এই আমার শেষ কথা। বলেই ফের পথ চলতে শুরু করলেন আসমান শর্কী। এই কিসিমের পরিস্থিতি পুনরাবৃত্তি ঘটতে পারে ভেবে শাহী মহলে যাওয়ার উৎসাহ আলাজাদের ক্ষীণ হয়ে এসেছিল। এমত অবস্থায় কুদরত খাঁ এসে তাকে আরজুবানুর জোর আহ্বান জানাল। না করতে পারলেন না। ৭-৫ ভেবে আলাজাদ ফের সসংকোচে
শাহী মহলে রওনা হলেন।